কাইনেম্যাটিক্স এবং কাইনেটিক্স এই দুটোর যে বেসিক ডিফারেন্স এটা আমরা আলোচনা করেছি এর আগে। তো কাইনেটিক্স এবং কাইনেম্যাটিক্সের মধ্যে ডিফারেন্সটা কি না, কাইনেম্যাটিক্সে আমরা বস্তুর গতির শুধু আলোচনা করেছি, সেখানে গতির ধর্ম আলোচনা করা হয়েছে, কিন্তু এই গতির ধর্মের কোনো কারণ সেখানে আলোচনা করা হয়নি। এরপর আমরা আলোচনা করতে চলেছি কাইনেটিক্স চ্যাপ্টার। কাইনেটিক্স অর্থাৎ চলবিজ্ঞান। এখানে আমরা কি দেখব না, কোনো বস্তুর গতি এবং সেই গতির কারণ আমরা আলোচনা করব। তো তার প্রথম আমরা এখন শুরু করতে চলেছি নিউটনস ল অফ মোশন। অর্থাৎ তোমরা ক্লাস 9-এ কিন্তু পড়ে এসেছো। ক্লাস 9-এ আমরা নিউটনস ল অফ মোশনের 3টে সূত্র নিয়ে ডিটেলস আলোচনা করেছি। তো আবার একবার আমরা হাজির হয়েছি তোমাদের একটা প্রিয় টপিকস, প্রিয় চ্যাপ্টার নিউটনস ল অফ মোশন। হাজির তোমাদের হিরক স্যার, এবং তোমরা আছো এখন HM ক্লাসরুমে। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে পাশে থাকো পরের ক্লাসগুলোর জন্য। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো নিউটনস ল অফ মোশনের আমরা প্রথমে 3টে সূত্র দেখে নেব। তো এই 3টে সূত্র নিউটন কত সালে কোন গ্রন্থে পাবলিশ করেছিলেন সেটা আমরা জানি। 1687 খ্রিস্টাব্দে তার প্রিন্সিপিয়া নামক গ্রন্থে তিনি এই 3টি সূত্রের উল্লেখ করেছিলেন। এই 3টি সূত্র কিন্তু অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল মেকানিক্সের যাকে বলা হয় স্তম্ভ বা বেস। এই 3টি সূত্র তিনি কিসের ওপর ভিত্তি করে তৈরি করেছিলেন? ইনার আগেও, নিউটনের আগেও গ্যালিলিও কিন্তু মতামত দিয়েছিলেন যে কোনো বস্তুর যদি গতির পরিবর্তন করার চেষ্টা করা হয় তাহলে তাকে অবশ্যই বলের প্রয়োজন আছে, কিন্তু সমবেগ বজায় রাখার জন্য কোনো বস্তুর ওপর কোনো রকম বল প্রয়োজন নেই। তো এই গ্যালিলিওর মতামতের ওপর ভিত্তি করেই তিনি এই 3টি সূত্র লিখেছিলেন। তো প্রথম সূত্র কি? প্রথম সূত্র দেখে নিই। যে বলেছি যে বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয়, বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে। এবং দ্বিতীয় গতিসূত্রে কি বলা হয়েছে? যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হবে বস্তুর ভরবেগ সেদিকেই ঘটবে। এবং পৃথিবীর সবথেকে সবথেকে সহজ সরল তা হলো নিউটনের 3য় সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো চলো আজকে আমরা আলোচনা করব নিউটনের প্রথম গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা দুটো জিনিসের ধারণা পাই, তাই তো? নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কিসের ধারণা পাই? এক হলো কি না জাড্যের ধারণা, জাড্য বা জড়তার ধারণা। এবং দ্বিতীয় কি পাই? দ্বিতীয় পাই বলের ধারণা বা বলের সংজ্ঞা। ওকে, এবার দেখো জাড্য কি আর বল কি, এই দুটো জিনিস আমাকে জানতে হবে। আচ্ছা, একটা জিনিস দেখো, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে। তাহলে দেখো এই স্থির বস্তুরও একটা প্রবণতা আছে এবং গতিশীল বস্তুরও কিন্তু একটা প্রবণতা আছে। কি প্রবণতা? স্থির বস্তুর চিরকাল স্থির থাকার প্রবণতা এবং সচল বস্তুর চিরকাল সমবেগে সরলরেখা বরাবর সচল থাকার প্রবণতা। তাহলে এই যে প্রবণতা, অর্থাৎ স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা এবং সচল বস্তুর চিরকাল সমবেগে সরলরেখা বরাবর সচল থাকার প্রবণতা, কখন? যখন বাইরে থেকে বল প্রয়োগ হচ্ছে না। এই যে প্রবণতা, এই প্রবণতাটাকে বলবো জাড্য। ওকে, এবং বল কাকে বলবো না, দেখো এখানেই দেখো বাইরে থেকে বল প্রযুক্ত না করলে, কি প্রযুক্ত না করলে? বল। তো এর পরিবর্তে আমরা যদি বলি বাইরে থেকে যা প্রয়োগ না করলে, তাই তো? বাইরে থেকে যে বাহ্যিক প্রভাব না প্রযুক্ত হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে, সেই বাহ্যিক প্রভাবকেই বলা হবে বল। তাহলে দেখো এই যে প্রথম সূত্র, এখান থেকেই আমরা পাচ্ছি বলের সংজ্ঞা এবং জাড্যের ধারণা। তাহলে আমরা সংজ্ঞা অনুযায়ী যদি বলতে যাই যে জাড্যের সংজ্ঞা কি হবে, তো জাড্যের সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি যে মৌলিক ধর্মের জন্য কোনো বস্তু তার স্থিতি বা গতির অবস্থা বজায় রাখার চেষ্টা করে তাকেই বলা হয় বস্তুর জাড্য। তাহলে দেখো বস্তু দুরকম তার অবস্থায় কিন্তু বজায় রাখার চেষ্টা করে, কি না স্থিতি এবং গতি। তো এই স্থিতি বা গতি দুটো অবস্থার জন্য আমরা জাড্যকেও দুভাগে ভাগ করতে পারি। কি ভাগ করতে পারি? স্থিতিজাড্য এবং গতিজাড্য। কি বললাম? স্থিতিজাড্য এবং গতিজাড্য।
ওকে, তো স্থিতিজাড্য কি বা গতিজাড্য কি সেটা সম্বন্ধে আমরা দেখি। যে স্থিতিজাড্য হলো কি না, দেখো এই বস্তুর আমি যখন বাইরে থেকে বল প্রয়োগ করছি না, তাহলে সে স্থির থাকতে চাইছে। এই যে স্থির থাকার প্রবণতা, অর্থাৎ স্থির বস্তুর স্থির থাকার প্রবণতাকে বলা হবে স্থিতিজাড্য, এবং গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতাকে বলা হবে গতিজাড্য। তাহলে স্থিতিজাড্য এবং গতিজাড্য সম্বন্ধে আমরা যে সংজ্ঞা দিতে পারি সেটা হলো, তো স্থিতিজাড্যের আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। কী কী উদাহরণ হতে পারে? দেখো, আমরা একটা বাসে দাঁড়িয়ে আছি বা ট্রেনে, যখন ট্রেনটা হঠাৎ করে সামনের দিকে চলতে শুরু করলো, আমরা কিন্তু বা যে যাত্রীরা থাকে তারা কিন্তু পেছন দিকে হেলে পড়ে। কেন হেলে পড়ছে? যে দেখো, যখন আমরা এর ওপর দাঁড়িয়ে থাকি, আমাদের নিচের অংশ কিন্তু বাস বা যে বাহনের ওপর আমরা দাঁড়িয়ে আছি তার সাথে স্থির, কিন্তু আমাদের ওপর পার্টটা স্থির, পুরো পার্টটাই স্থির আছে। এবার হঠাৎ করে এই বাস বা ট্রেন বা যে যানবাহনে আমরা আছি সেই যানবাহন হঠাৎ করে চলতে শুরু করলো, তাহলে আমাদের এই যে লোয়ার পার্ট, এই লোয়ার পার্ট কিন্তু এগিয়ে যাচ্ছে। লোয়ার পার্ট এগিয়ে যাচ্ছে, তাহলে দেখো আমাদের এই যে পেছনের পার্টটা, এটা কিন্তু অর্থাৎ আমাদের ওপরের পার্ট, এটা কিন্তু স্থির, এবং যেহেতু স্থির থাকারই চেষ্টা করতে চায় স্থিতিজাড্য হিসেবে। কিন্তু যখনই স্থিতিজাড্যর জন্য স্থির থাকতে চাইছে, আমাদের পা এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বডির ওপরের পার্টটা পিছিয়ে যাচ্ছে। একইভাবে দেখো, যদি বলা যায় যে একটা টেবিলের ওপর টেবিল ক্লথ আছে, এবং টেবিল ক্লথের ওপর অনেক জিনিস আছে, কিছু জিনিস আছে। হঠাৎ করে যদি এই টেবিল ক্লথটাকে খুব জোরে টেনে নেওয়া হয়, তাহলে কিন্তু টেবিলের ওপর যে জিনিসগুলো থাকবে সেগুলো কিন্তু সেরকমভাবেই থাকে। সেটা তোমরা নিজেরাও বাড়িতে পরীক্ষা করে দেখতে পারো। এছাড়াও দেখবে, শীতকালে অনেক সময় আমরা এই লেপ কম্বল পরিষ্কার করার জন্য কি করি না, লেপ কম্বলের ওপর আমরা এই লাঠি দিয়ে বা কোনো ছড়ি দিয়ে আমরা আঘাত করি। জোরে আঘাতের ফলে লেপ বা কম্বল আগের অবস্থান থেকে সরে যাচ্ছে, কিন্তু স্থিতিজাড্যের দরুন যে ধুলোবালিগুলো আগের অবস্থানে থাকতে চায়, কিন্তু কোনো রকম অবলম্বন না পাওয়ায় কি হয়, তখন সেগুলি ঝরে পড়ে। আচ্ছা, এবার আসি, সাপোজ বন্দুক থেকে গুলি ছোড়া হলো। বন্দুক থেকে গুলি ছুড়লে আমরা কাঁচে যদি বন্দুক থেকে গুলি ছোড়া হয়, তাহলে কি হবে, যেটুকু জায়গায় গুলি ছোড়া হলো শুধু সেটুকু জায়গায় কিন্তু ছিদ্র হয়। কেন না, দেখো, যখন গুলিটা খুব দ্রুত বেগে ছোড়া হচ্ছে, তখন গুলি যেটুকু অংশে লাগবে সেইটুকু অংশই কিন্তু গতিশীল হচ্ছে, বাকি এই চারপাশটা কিন্তু তার স্থিতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে, অর্থাৎ স্থিতিজাড্যের দরুন তার স্থিতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে। এই জন্যে এটা আগের অবস্থানেই থাকছে, কিন্তু কেবলমাত্র গুলির জায়গাটি থেকে এই কাঁচের অংশটি ভেঙে বেরিয়ে যায়। কিন্তু এখানে যদি আমি বড় কোনো ঢিল ছুঁড়ি, তখন কিন্তু এই কাঁচে পুরো কাঁচটাই ভেঙে পড়ে, বা এই পাশাপাশি অঞ্চলটা পুরোটাই ভেঙে পড়ে। কেন না, ঢিলটা কিন্তু বুলেটের মতো বা গুলির মতো অত গতিবেগে যায় না। তার ফলে কি হচ্ছে, যখন এই ঢিলটা কাঁচের সংস্পর্শে আসছে, তখন ঢিলের গতির দরুন এই কাঁচের পুরো অংশটাই গতিশীল হওয়ার চেষ্টা করছে, এবং যতটা অংশ গতিশীল হওয়ার চেষ্টা করছে সেই পুরো অংশটাই ভেঙে যাচ্ছে। তো চলো এবার হাতে কলমে তোমাদের একটা স্থিতিজাড্যের উদাহরণ দেখাই। তো চলো, চলে এসেছি। একটা কাঁচের গ্লাস আছে আমার হাতে, এবং একটা কয়েন আছে আমার কাছে, এবং একটা পোস্ট কার্ডের মতো একটু শক্ত একটা আমার কাছে কাগজ আছে। এটা আমার মেয়ের কাগজ, ও ঘুমিয়ে পড়েছে, আমি নিয়ে চলে এসেছি। তো চলো, আমরা এই কাগজটা রাখলাম গ্লাসের ওপরে, কয়েনটা নিলাম, এই কয়েনটা আমি রাখলাম এই কাগজের ওপরে। তোমরা দেখো, ভালো করে লক্ষ্য করো, এভাবে রাখলাম। তো স্থিতিজাড্যের দরুন এই কয়েনটা কি নিজের অবস্থানেই থাকতে চায়, কয়েনটা নিজের অবস্থানেই থাকতে চায় এই কাগজের ওপর। আমি হঠাৎ করে যদি এই কাগজটাকে টেনে নিই, তাহলে কি ঘটছে আমরা দেখব। তো চলো, রেডি, 1 2 and 3।
ওকে, তো আমরা কি দেখলাম, ওই কয়েনটি তার স্থিতিজাড্যের দরুন আগের অবস্থানেই থাকতে চায়, কিন্তু আমি যখন কাগজটাকে খুব দ্রুত একটি বল প্রয়োগ করলাম, মুহূর্তের মধ্যে যখন কাগজটাকে তার জায়গা থেকে সরিয়ে নিলাম, কয়েনটা কি হলো, তার নিচে আর কোনো অবলম্বন পেল না তাকে থাকার জন্যে। অর্থাৎ যখনই কোনো অবলম্বন পেল না, সে আগের অবস্থানেই থাকতে চায়। সুতরাং সেখানে কিছু না থাকার জন্য সে নিচে পড়লো। কোথায় না, গ্লাসে পড়লো। তো এটা আমরা একটা হাতে কলমে পরীক্ষা করলাম, তোমরা সবাই এটা বাড়িতে করতে পারো। এবার আসছি আমরা গতিজাড্য। গতিজাড্য কি দেখো, স্থির বস্তুর স্থিতিশীল থাকার প্রবণতা এবং গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতাকে বলা হবে গতিজাড্য। তো গতিজাড্যের আমরা কয়েকটা উদাহরণ আলোচনা করি। দেখো, আমরা এই স্থিতিজাড্যের প্রথম উদাহরণটা কি দিয়েছিলাম, যে আমরা একটা যানবাহন বা একটা বাসের ওপর আমরা দাঁড়িয়ে আছি। তো আমাদের তখন লোয়ার পার্টটা বাসের সঙ্গে স্থির ছিল এবং পুরো পার্টটাই স্থির ছিল। এই বাসটি গতিশীল অবস্থায় আছে। আমাদের পুরো শরীর অর্থাৎ আমাদের বডির ওপরের পার্ট, লোয়ার পার্ট পুরোটাই আছে গতিশীল অবস্থায়। যখন এই বাসটা হঠাৎ ব্রেক করবে তখন কি হলো, আমাদের এই নিচের পার্টটা হঠাৎ করে স্থির হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ওপর পার্টটা তখনও কিন্তু গতিশীল অর্থাৎ গতিশীল থাকার প্রবণতার দরুন, গতিজাড্যের দরুন তার গতিশীল অবস্থাটাকে গতিশীল রাখার চেষ্টা করে। তার ফলে কি হচ্ছে, যখন আমাদের নিচের পার্টটা, লোয়ার পার্টটা অর্থাৎ পা আমাদের স্থির হয়ে যাচ্ছে, কিন্তু বডি পার্টটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাই তো। তো এটা হলো একটা গতিজাড্যের উদাহরণ। একটা ঘুরন্ত পাখা, আমরা পাখার সুইচটা অফ করে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কি পাখাটা থেমে যায় না, আমরা দেখব তার গতিশীল থাকার দরুন, তার গতিজাড্যের দরুন কি হচ্ছে, পাখাটা ঘুরতে থাকে। আচ্ছা, এবার ধরো আমরা তো ক্রিকেট খেলেছি বা দেখেছি, ক্রিকেটে যখন বল করতে আসে বোলার, তখন কি হয়, যারা ফাস্ট বোলিং করে তারা কি করে, ওই বলটা ছোঁড়ার আগে কিছু দূর তারা ছুটে আসে। এই যে ছুটে আসে, তারা এক্সট্রা গতিজাড্যের দরুন তারা এক্সট্রা গতি পায়, অর্থাৎ তারা বল করার সময় এক্সট্রা গতি লাভ করার জন্যে কিন্তু তারা কিছুটা ছুটে আসে। এছাড়া যখন আমরা দেখব ফুটবলে যখন আমরা বলে কিক করি, বা আমরা দেখেছি যখন কোনো ফুটবলার বলে কিক করে, বলে কিক করার আগে সাধারণত গোলকিপারকে দেখেছি কিছু দূর থেকে দৌড়ে আসে কেন না, তার গতিজাড্যের দরুন এক্সট্রা সে গতিশীল অবস্থা লাভ করে, সেই বলে অনেক বেশি গতির সৃষ্টি হয়। কোনো সাইকেল আরোহী সাইকেল চালাচ্ছে, তো সেই সাইকেল চালানোর সময় অনেকক্ষণ প্যাডেল করার পর যখন প্যাডেল করা বন্ধ করে দেয়, তাহলে কি সঙ্গে সঙ্গে সাইকেলটা থেমে যায়? থামে না। সাইকেল তার গতিজাড্যের দরুন কি হয়, কিছু দূর এগিয়ে যায়। নির্দেশতন্ত্র সম্বন্ধে এর আগে কিন্তু আমরা জেনে এসেছি একটা চ্যাপ্টারে। যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আগের ক্লাসগুলো দেখে নাও। এখানেও আমরা আরেকবার জড়ত্বীয় এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্র সম্বন্ধে একটু আলোচনা করে নিচ্ছি। অর্থাৎ জড়ত্বীয় নির্দেশতন্ত্র কি, অজড়ত্বীয় নির্দেশতন্ত্র কি, নিউটনের গতিসূত্র কোন নির্দেশতন্ত্রে মেনে চলবে, কোন নির্দেশতন্ত্রে মেনে চলবে না, তো সেগুলো নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা। তো নির্দেশতন্ত্র আলোচনা করার আগে আমরা বলের সংজ্ঞাটা একবার দেখে নিই। বলের সংজ্ঞা কি, বাইরে থেকে ক্রিয়াশীল যে প্রভাব স্থির বস্তুর স্থিরাবস্থা এবং গতিশীল বস্তুর সমবেগে সরলরেখার গতির অবস্থাকে পরিবর্তন করে বা পরিবর্তন করার চেষ্টা করে, তাকে বলে বল। আমরা বলেছিলাম যে বাহ্যিক প্রভাব অনুপস্থিত থাকলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় বরাবর চলতে থাকবে, সেই বাহ্যিক প্রভাবটাকে বলা হবে বল। তো সংজ্ঞার আকারে আমরা এটা লিখতে পারি। তো চলো এইবার আমরা নির্দেশতন্ত্র আলোচনা করব। নির্দেশতন্ত্র কয় প্রকার? নির্দেশতন্ত্র এর আগে আমরা জেনেছি জড়ত্বীয় নির্দেশতন্ত্র এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। জড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলবো? যে নির্দেশতন্ত্রে কোনো প্রকার ত্বরণ থাকে না, অর্থাৎ হয় সে নির্দেশতন্ত্র স্থির অথবা সমবেগে সরলরেখায় গতিশীল। তাহলে ত্বরণবিহীন নির্দেশতন্ত্র অর্থাৎ স্থির বা সমবেগে সরলরেখায় গতিশীল নির্দেশতন্ত্রকে বলা হবে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। এই নির্দেশতন্ত্রে দেখো, এইখানে কিন্তু নিউটনের সকল গতিসূত্র কিন্তু মেনে চলে। এই নির্দেশতন্ত্র কিন্তু সকল নিউটনের গতিসূত্রগুলি মেনে চলে এই নির্দেশতন্ত্রে। এবং এখানে যে বলগুলি আছে সেই বলগুলোকে বলা হবে সবই বাস্তব বল। এখানে ক্রিয়াশীল সব বলগুলোই কি? সব বলগুলোই হচ্ছে
বাস্তব বল বা রিয়েল ফোর্স। যদি নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রে দেখা যায়, ত্বরণসহ গতিশীল যে কোনো নির্দেশতন্ত্রই অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। এবং এখানে কিন্তু নিউটনের গতিসূত্রগুলি প্রযোজ্য নয়, এখানে প্রযোজ্য নয়। এবং এখানে যেসব বল উদ্ভূত হবে সেই বলকে আমরা বলবো অলিক বল, অলিক বল বা বলি একে সিউডো ফোর্স। তো কেন নিউটনের গতিসূত্র এখানে প্রযোজ্য নয় সেটা দেখছি একটা উদাহরণ দিয়ে। কি, সাপোজ একটা ট্রেন স্থির আছে, ওই ট্রেনের মেঝেতে একটা বল আছে। তো ওই ট্রেনটি হঠাৎ করে চলতে শুরু করলো। যদি ট্রেনটি হঠাৎ করে চলতে শুরু করে, যেদিকে চলতে শুরু করবে ওর মেঝেতে থাকা ওই ফুটবলটি বা বলটি ওটি উল্টো দিকে গতিশীল হবে। তাহলে দেখো এখানে তো বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না, তাতেও কিন্তু এই বলটির গতির অবস্থার পরিবর্তন হয়েছে। তাই এখানে যে বলটা উদ্ভূত হয়েছে সেই বলটাকেও আমরা বলছি অলিক বল, বাস্তব বল নয়। এবং যেহেতু এখানে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হওয়া সত্ত্বেও এই বলটির গতির অবস্থার পরিবর্তন হয়েছে, তাই এখানে নিউটনের গতিসূত্রও প্রযোজ্য নয়। তো এখানে একটা পয়েন্ট, একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট তোমাদের মনে রাখা উচিত যে এই অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে যদি বস্তুর ওপর প্রযুক্ত মোট বলের গণনা করা হয়, সেই গণনাতে যদি এই অলিক বলকে ধরা হয় তবে কিন্তু এই নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা অজড়ত্বীয় নির্দেশতন্ত্রেও নিউটনের গতিসূত্র প্রযোজ্য হবে। এটা কিন্তু মনে রেখো। তো আজকের ক্লাসটা তোমরা যদি বুঝতে পেরে থাকো, যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে জানাও এবং তোমার কোনো এক প্রিয় বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে আমাদের এই ক্লাসরুমকে তোমরা আরও বড় করো। তো ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে, পরবর্তী ক্লাস নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।